মারি কুরি বলেছিলেন যে জীবনে ভয় পাওয়ার কিছু নেই, এখন সময়টা হলো বুঝে নেওয়ার, শিখে নেওয়ার, যাতে পরবর্তীতে কম ভয় পেতে হয়। আসলেই তাই, এই মঞ্চে যা ঘটছে, যা হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। হয়তো এই মঞ্চে যে স্টুডেন্টসরা আসছে তাদের জীবনে এই স্ফুলিঙ্গগুলোই কাজে দেবে, কে বলতে পারে এরপরে ওরাই বিজ্ঞানী হয়ে উঠবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে। এই মঞ্চে আমরা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, সেখান থেকে উঠে আসে প্রশ্ন, থাকে দুটো স্কুল উত্তর দেওয়ার জন্য। দেখে নিই আজ কোন দুটো স্কুল আমাদের মধ্যে রয়েছে। টিম পিসি রে হিসেবে রয়েছে ব্যাটরা এমএসপিসি হাই স্কুল, হাওড়া। তোমরা তোমাদের পরিচয় দাও। শৌভিক দেয়াটি ক্লাস 10, সালিম আজিজ গাজী ক্লাস 10, ধ্রুব সরকার ক্লাস 10। ওকে, টিম এমএন শাহকে রিপ্রেজেন্ট করছে কারা সেটা দেখে নিই। রিপ্রেজেন্ট করছে বরানগর মোহন গার্লস হাই স্কুল, এইচএস, কলকাতা। তোমরা তোমাদের পরিচয় দাও। আমি মেঘা দাস ক্লাস 10, শর্মিষ্ঠা ঘোষ ক্লাস 11, অন্বেষা গাঙ্গুলি ক্লাস 10। পরিচয় পর্ব তো হয়ে গেল, কিন্তু তোমাদের জানিয়ে দিই এখানে কি কি হবে। এখানে থাকবে 3টে রাউন্ড, যেখানে হবে বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট। প্রথম দুটো রাউন্ডে থাকবে সরাসরি প্রশ্ন, দুটো টিমের কাছেই একটি করে প্রশ্ন যাবে প্রতিটি রাউন্ডে। সেক্ষেত্রে ডিরেক্ট যখন প্রশ্ন আসবে তোমাদের কাছে, প্রশ্নের উত্তর শুরু করার জন্য তোমরা সময় পাবে 20 সেকেন্ড। সেই প্রশ্ন কিন্তু বোনাস হিসেবে অন্য টিমের কাছেও আসতে পারে, তারা তখন সময় পাবে উত্তর শুরু করার জন্য 10 সেকেন্ড। সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, কোনো নেগেটিভ মার্কিং নেই, বোনাস হিসেবে পাবে 5 নম্বর। শেষ রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড, যেখানে প্রশ্ন আসবে সরাসরি, কিন্তু উত্তর দিতে হবে বাজার প্রেস করে। বাজার প্রেস করার পর সঠিক উত্তর দিতেই হবে, কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে -5, আর সঠিক উত্তর হলে অবশ্যই +10। আর উত্তর শুরু করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। নিয়ম বোঝা গেল মোটামুটি? তাহলে স্যারকে ডেকে নিই প্রথম এক্সপেরিমেন্টের জন্য। স্বাগত এই পর্বে প্রথম দুটি প্রশ্নের জন্য আমরা যাব ক্লকওয়াইজ, অর্থাৎ কিনা টিম এমএন শাহর কাছে প্রথমে, তারপর টিম পিসিদের কাছে। তারপর দুটি প্রশ্নের জন্য আমরা আসব অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ টিম পিসিদের কাছে প্রথম প্রশ্ন যাবে এবং তারপর প্রশ্ন যাবে টিম এমএন শাহর কাছে। তো প্রথম প্রশ্ন রয়েছে টিম এমএন শাহর কাছে, এবং তার জন্য আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমি ডেকে নেব আমার সহযোগী মিস্টার অরুণ হালদারকে। অরুণ বাবু প্লিজ। আমরা দেখে নিই কি এক্সপেরিমেন্টাল সেটআপ আজকে আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে রয়েছে একটি বল, এবং বলের মধ্যে একটি বাজার লাগানো রয়েছে। সুইচ অন করলে বাজারটা কিন্তু সাউন্ড প্রডিউস করে, শুনতে পেলে তোমরা। আর একটা সেটআপ রয়েছে যেটাতে কিনা আমরা এই বলটিকে ঘোরাতে পারি। তাহলে শুরু করা যাক আজকের এক্সপেরিমেন্ট। আমরা বাজারটি অন করব এবং বলটি ঘোরাবো। তোমরা লক্ষ্য করবে, শব্দের প্রকৃতি লক্ষ্য করো, এটি কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই তো? ঠিক আছে, তো সরাসরি প্রশ্ন টিম এমএন শাহর কাছে চলে যাচ্ছে। বাজারটিকে ঘোরানো হলে শব্দের প্রকৃতি কেন পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ তীক্ষ্ণতা যেন বাড়ছে ও কমছে? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে বলা হচ্ছে যে একটা বাজার, সেটাকে ঘোরানোর ফলে বলটাতে একটা ক্ষীণ শব্দের উৎপত্তি হচ্ছে, এবং যত ঘোরানো হচ্ছে, ঘোরানোর ফলে একটা ঘর্ষণ হচ্ছে এবং বায়ুর সাথে ঘর্ষণ হচ্ছে, তার ফলে একটা শব্দের উৎপত্তি হচ্ছে। এটাই তোমাদের উত্তর? বায়ুতে থাকা পার্টিকেলসগুলোর সাথে পার্টিকেলসগুলোর সাথে ঘর্ষণ হওয়ার ফলে শব্দের পরিবর্তন সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তোমাদের উত্তরটি, কিন্তু তোমাদের উত্তরটি সঠিক নয়। সুতরাং এই প্রশ্নই বোনাস হিসাবে চলে আসবে টিম পিসিদের কাছে। তোমরা উত্তর দেওয়ার জন্য পাচ্ছ 10 সেকেন্ড, এবং তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। এটি এরকমভাবে ভাবা যেতে পারে, এটি কেন্দ্র বহির্মুখী বল আসছে এবং সেটি যত গতিবেগ বাড়ছে সেটা ধাক্কা খেতে খেতে একটা শব্দের উৎপন্ন করছে। আচ্ছা, আর কিছু কি যোগ করতে চাও তোমরা? কিছু? ঠিক আছে, ওদের কাছ থেকেও আমরা সঠিক উত্তর পেলাম না। এবার আমরা সঠিক উত্তরটি একটি বিশদে জেনে নিই।
দেখো যেটা হয় সেটা হচ্ছে এটাকে ডপলার এফেক্ট বলে। আমাদের তরঙ্গের উৎস এবং শ্রোতার মধ্যে যদি কোনো আপেক্ষিক গতি থাকে তাহলে কিন্তু সেই কম্পাঙ্কের এবং তরঙ্গদৈর্ঘ্যের দুটির পরিবর্তন ঘটে, এবং এই ঘটনাটি ঘটে যখন বাজারটি ঘোরে। তাই আমরা পরিবর্তনশীল কম্পাঙ্কের শব্দ শুনতে পাই। যখন বাজারটি আমাদের কাছে আসে তখন কিন্তু তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায় এবং কম্পাঙ্ক বৃদ্ধি পায় ভেলোসিটি এক রাখার জন্য। সূত্র ভি ইকুয়াল টু এন ল্যামডা অনুযায়ী, যেখানে ভি হচ্ছে শব্দের ভেলোসিটি, এন হচ্ছে শব্দের কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে শব্দের তরঙ্গদৈর্ঘ্য। সিমিলারলি এটা যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন শব্দের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায় এবং কম্পাঙ্ক হ্রাস পায়। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। আমরা সায়েন্স ফিকশন পড়ি, দেখি, কিন্তু বিজ্ঞানী স্টিফেন হকিং বলছেন বা বলেছিলেন বলা যায় রাদার, যে সায়েন্স ফিকশনের থেকে কিন্তু রিয়েল সায়েন্স অনেক বেশি ইন্টারেস্টিং। যে কারণেই এই মঞ্চে যে সমস্ত এক্সপেরিমেন্ট হচ্ছে সেগুলো আমাদের এত ভালো লাগছে, এবং সেখান থেকে প্রশ্ন যখন উঠে আসছে তার উত্তর পাচ্ছি আমরা, আরও ভালো লাগছে। দেখা যাক প্রথম প্রশ্নের পর এই মুহূর্তে স্কোর কি জায়গায় দাঁড়িয়ে। সরাসরি প্রশ্ন এমএন শাহর কাছে এসেছিল, তারা সঠিক উত্তর দিতে পারেনি। সেই প্রশ্ন গেছিল বোনাস হিসেবে টিম পিসির কাছে, তারাও পারেনি। তাই এই মুহূর্তে স্কোর রয়েছে 0 এবং 0। দেখে নিই পরের প্রশ্ন কি আসে। আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি যাবে টিম পিসির কাছে। এক্সপেরিমেন্টাল সেটআপটা প্রথমে তোমরা ভালো করে বুঝে নাও। আমাদের কাছে রয়েছে দুটি ওয়েট এবং একে অপরের সঙ্গে কিন্তু ঝোলানো রয়েছে সুতো দিয়ে, এবং তার সঙ্গে সবচেয়ে নিচে রয়েছে কিন্তু একটি হাতল, সেটিকে টেনে ছিঁড়ে দেওয়ার জন্য সুতোটি। এবার তোমরা বলতে পারবে, যদি এই হাতলটি টেনে আমরা সুতোটিকে ছেঁড়ার চেষ্টা করি তাহলে কোন সুতোটি আগে ছিঁড়বে? আচ্ছা চলো করে দেখি কি হয়। প্রথমে দুভাবে টানবো আমরা। প্রথমে কিন্তু আমরা ধীরে ধীরে টানবো এবং তারপর এটাকে দ্রুত টানবো। তো প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা এই সুতোটিকে ধীরে ধীরে টানছি। তাহলে আমরা দেখলাম কিন্তু ওপরের সুতোটি ছিঁড়ে পড়লো। ঠিক আছে, যেরকম আমি বলেছিলাম যে আরেকবার টানবো, তার আগে এই সেটআপটাকে আমরা আবার রেডি করে নিই। এবার সুতোটি দ্রুত টানা যাক। দ্রুত টানার ফলে কিন্তু ছিঁড়ে পড়ল নিচের সুতো। সুতরাং টিম পিসির কাছে প্রশ্ন হলো, রডটিকে দ্রুত নিচের দিকে টানার ফলে সবচেয়ে নিচের সুতোটি কিন্তু ছিঁড়ে পড়ল, কিন্তু ধীরে টানার ফলে উপরের সুতোটি প্রথমে ছিঁড়ে পড়ল। এই ঘটনার কারণ কি? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। আমরা যখন জোরে কোনো কিছু টানছি তখন যখন জোরে টানা হচ্ছে তখন যে নিচের সুতোর স্থিতিশক্তিটা হঠাৎ করেই পরিবর্তনের জন্য সেটা ছিঁড়ে যায়, কিন্তু মানে আমরা যখন আস্তে আস্তে টানি সেটা সমগ্রটাই টানটা পড়ছে এবং সেটা সমস্ত ওই মূলটা থেকে মানে একদম ওপর থেকেই ছিঁড়ে পড়ছে, এটাই আমাদের মনে হচ্ছে। আর কিছু বলা হয়েছে? সঠিক উত্তর তোমাদের আমি 10 নম্বর দেব, কিন্তু আরেকটু গুছিয়ে কি তোমরা বলতে পারবে ঘটনাটি? প্রথমবারে স্থিতিশক্তিটা সমগ্র ক্ষেত্রে কাজ করেছিল ওই সুতোর, তাই মূল থেকে ওটা ছিঁড়ে পড়েছিল। কিন্তু শেষবারে যখন এক্সপেরিমেন্টটা করা হলো তখন স্থিতিশক্তিটা পুরো সমগ্র জিনিসটাই কার্যকরী হয়নি, শুধু নিচেটাই হঠাৎ চেঞ্জ হওয়ার ফলে গতিশক্তিতে পরিবর্তন হওয়ার ফলে ওটা নিচে থেকে আগে ছিঁড়ে গেছে। ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের আমরা দিতেই পারি 10-10টি পয়েন্ট, তোমরা পেয়ে যাচ্ছ 10 পয়েন্ট এই ডিরেক্ট রাউন্ডে। কিন্তু আমরা উত্তরটি আরেকটু ভালোভাবে গুছিয়ে বিশদে দেখে নিই। তো দেখো এখানে কি ঘটনা ঘটছে। এখানে প্রথমে যখন আমরা ধীরে ধীরে টানলাম তখন কিন্তু কোনো ইম্পালসিভ ফোর্স কাজ করছে না, স্থিতিজাড্য, স্থিতিশক্তি নয়। সেই জন্য আমি বলছিলাম আরেকটু গুছিয়ে বলতে। স্থিতিজাড্যের কারণে এই ভদ্রটি নিজেদের পজিশন অপরিবর্তিত রাখতে চেষ্টা করে এবং যখন ধীরে ধীরে আমরা টানি তখন কিন্তু ফোর্সটা নিচে থেকে ওপর পর্যন্ত যাওয়ার সময় পায়। কিন্তু যখন আমরা দ্রুত টানি তখন একটা ইম্পালসিভ ফোর্স কিন্তু কাজ করে এবং এই ইম্পালসিভ ফোর্স কাজ করার জন্য তখন কিন্তু কোনো সময় পায় না সেই ফোর্সটা ওপরের সুতোতে স্থানান্তরিত হতে, সেই জন্য নিচের সুতোটি কিন্তু ছিঁড়ে পড়ে। আশা করি এবার তোমাদের কাছে উত্তরটি সম্পূর্ণ পরিষ্কার হয়েছে।
আমার এখনো মনে পড়ে যখন ওদের বয়সে ছিলাম, স্কুলে পড়তাম, সেই সময় সায়েন্সের ক্লাস কখন হবে তার অপেক্ষায় থাকতাম। এই যে এক্সপেরিমেন্টগুলো আমি দেখছি, এগুলো থেকে মনে পড়ছে সেই সময়কার কথা। তোমরাও নিশ্চয়ই বইয়ে এই এক্সপেরিমেন্টগুলো দেখেছো, ছবিতে। আজকে সামনে দেখে কেমন লাগছে? ভালো লাগছে তো তোমাদের? খুবই ভালো লাগছে। বেশ, দেখা যাক এই রাউন্ডের স্কোর কি হলো। প্রথম রাউন্ডের শেষে এই মুহূর্তে টিম এমএন সাহা রয়েছে 0-তে এবং টিম পিসিরে রয়েছে 10-এ, কারণ ওরা ওদের নিজেদের ডিরেক্ট প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দেখা যাক পরের রাউন্ডে কি হয়। এই পর্বের তৃতীয় প্রশ্নটি চলে যাবে টিম পিসির কাছে। যথারীতি আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টাল সেটআপটা আমরা দেখে নেব। এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমাদের কাছে রয়েছে একটি অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল এবং তার সঙ্গে আমাদের কাছে রয়েছে 3টে চাকতি। একটি চাকতি রয়েছে আমাদের কাছে অ্যালুমিনিয়ামের, একটি চাকতি রয়েছে অ্যাক্রিলিকের এবং একটি চাকতি রয়েছে চুম্বক। 3টি কিন্তু একই মাপের এবং এই নততল যেটা রয়েছে অ্যাঙ্গেল, এই বরাবর আমরা কিন্তু এটিকে একটু হেলিয়ে এই 3টে চাকতি এক এক করে ছেড়ে দেবো। ঠিক আছে, এবং তোমরা পর্যবেক্ষণ করবে এই যখন গড়িয়ে ছাড়ার পরে গড়িয়ে আসছে চাকতিগুলো কি ধরনের গতি তোমরা লক্ষ্য করতে পারো। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের চাকতিটি গড়িয়ে নেব এই অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে। তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে যে কিভাবে এর গতিটি কিভাবে হচ্ছে। দেখলে স্বাভাবিকভাবে গড়িয়ে পড়লো অ্যালুমিনিয়ামটি। এবার আমরা অ্যাক্রিলিকের যে চাকতিটি রয়েছে সেটি গড়িয়ে দেবো। এটাও দেখতে পারলে। এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, ভালো করে লক্ষ্য করো। এবার আমরা চুম্বকটি ছাড়ব। চুম্বকের গতিটি দেখো, এটি যেন থেমে থেমে গড়িয়ে পড়ছে। এটি কিন্তু স্বাভাবিক যেরকম অ্যাক্রিলিক চাকতিটি বা অ্যালুমিনিয়ামের চাকতির মতো কিন্তু একেবারে স্বাভাবিকভাবে গড়িয়ে পড়ছে না। পরীক্ষাটা বোঝা গেছে সবার কাছে। এবার টিম পিসির কাছে ডিরেক্ট কোশ্চেন হচ্ছে, অ্যালুমিনিয়াম বা অ্যাক্রিলিক চাকতিগুলি কিন্তু স্বাভাবিকভাবে নিচে গড়িয়ে পড়ে, কিন্তু চুম্বকটি থেমে থেমে নিচে গড়িয়ে যায়, এর কারণ কি? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। ওই দণ্ডটা যেহেতু লোহার, তাই জন্য লোহা যেহেতু চুম্বককে আকর্ষণ করছে, সেই হিসাবেই ঘর্ষণ হচ্ছে এবং সেটি ধীরে ধীরে পড়ছে। এটাই উত্তর। প্রথমে আমি বলে দিয়েছি এই অ্যাঙ্গেলটি হচ্ছে অ্যালুমিনিয়ামের। ওই বড় দণ্ডটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমাদেরকে আমরা আর সময় দিতে পারছি না। এই প্রশ্নটি এবার বোনাস হিসাবে চলে যাবে টিম এমএন সাহার কাছে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। যেহেতু অ্যালুমিনিয়াম, তাই চুম্বকটা ওটাকে আকর্ষণ করছে, তো আকর্ষণ বলের জন্য ওটা ধীরে ধীরেই পড়ছে। না, উত্তরটি সঠিক হলো না। কোনো টিমই কিন্তু সঠিক উত্তর দিতে পারলো না। এবার আমরা দেখে নেব একটু বিশদে সঠিক উত্তর কি সেটিকে। যখন আমরা এই অ্যাঙ্গেল বরাবর অ্যালুমিনিয়াম বা অ্যাক্রিলিক চাকতি গড়াই, স্বাভাবিকভাবে মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেটি কিন্তু নিচে গড়িয়ে পড়ে। কিন্তু যখন আমরা একটি চুম্বককে গড়িয়ে দিই, চুম্বক কিন্তু এই অ্যালুমিনিয়ামের মধ্যে ফ্যারাডেজ ল অনুযায়ী তৈরি করে একটি তড়িৎ, সেটিকে ঘূর্ণি তড়িৎ বলে, এবং সেই তড়িৎ কিন্তু আবার তৈরি করে একটি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রকে। এই চৌম্বক ক্ষেত্র কাজ করে লেঞ্জের সূত্র অনুযায়ী চুম্বকটির ওপর। সুতরাং চুম্বকের গতিকে বাধা দেয়, চুম্বকটি ধীর হয়ে যায়। তারপর আবার কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি সেটিকে নিচে নামিয়ে আনে। এই ঘটনা পুনরাবৃত্তি হয় এবং এই চুম্বকটি কিন্তু ধীরে ধীরে গড়িয়ে পড়তে থাকে। আশা করি তোমাদের কাছে এবার উত্তরটি পরিষ্কার হয়েছে। দেখতে দেখতে 3টে এক্সপেরিমেন্ট হয়ে গেল, মজাদার এক্সপেরিমেন্ট ফিজিক্সের, এবং আশা করি তোমাদের ভালো লাগছে। আপনারাও যারা টেলিভিশনের ওপার থেকে দেখছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এবং উত্তর দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে যে কীভাবে উত্তর দেব। সেই সুযোগও আসবে একটু পরে, কিন্তু এখন আপাতত স্কোর জানিয়ে দিই। যেহেতু এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি, সঠিক উত্তর পাইনি, তাই জন্য স্কোর কিন্তু একই জায়গায় রয়েছে। অর্থাৎ টিম এমএন সাহা রয়েছে 0-এ এবং টিম পিসিরে রয়েছে 10 নম্বরে। দেখা যাক পরের এক্সপেরিমেন্ট কি বলে। এই পর্বের ডিরেক্ট রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি এবং সরাসরি প্রশ্ন থাকবে টিম এমএন সাহার কাছে।
তার আগে যথারীতি আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্টাল সেটআপ এবং সেটি থেকে করব আমরা একটি এক্সপেরিমেন্ট। প্রথমে এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখি। আমাদের কাছে রয়েছে একটা সলিনয়েড, সলিনয়েডের ভেতরে দুটি কিন্তু লোহার রড রয়েছে, আর আমাদের কাছে রয়েছে একটি ব্যাটারি, যেটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহ কিন্তু এই সলিনয়েডের মধ্যে দিয়ে পাঠাতে পারি। বোঝা গেছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার আমরা এক্সপেরিমেন্টটা পারফর্ম করব, অর্থাৎ কিনা এই সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালু করব। তাহলে দেখা যাক সেটা করে কি অবজারভেশন থাকে। চালু করা হোক তড়িৎ প্রবাহ। তোমরা দেখতে পেলে তড়িৎ প্রবাহ চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রড দুটি একে অপর থেকে দূরে সরে যায়। তো তোমাদের কাছে প্রশ্নটি হচ্ছে টিম এমএন শাহর কাছে, সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে ভেতরের রডগুলি একে অপরের থেকে দূরে সরে যায় কেন? তোমাদের উত্তর শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। এখানে কানেকশনটা করার পরে ওখানে একটা তড়িৎ আবেশ সৃষ্টি হচ্ছে, যার জন্য লোহার রড দুটি একে অপরকে বিকর্ষণ করছে, এর ফলে ওই দুটি সরে যাচ্ছে। আরেক কিছু যোগ করতে চাইবে তোমরা? তড়িৎ আবেশ সৃষ্টি হচ্ছে সেটি ঠিক, তারপর কেন ওরা নিজেদের মধ্যে থেকে দূরে সরে আসছে? বিকর্ষণ বলে কোন বিকর্ষণ বল? তড়িৎ চুম্বকীয় বিকর্ষণ বলে। ঠিক আছে, তোমরা আবেশটি বলেছো এবং এটা বিকর্ষণ করে সেটা বলেছো, এর জন্য তোমাদের আমরা 10-10টি নাম্বার দিতেই পারি। টিম এমএন শাহ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য পেয়ে যাচ্ছে 10 নম্বর। কিন্তু উত্তরটি আরও ভালোভাবে একটু বিশদে আমরা জেনে নিই। দেখো, যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তখন কিন্তু সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ ফেললে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং সেই চৌম্বক ক্ষেত্র কিন্তু আবেশ ঘটায় এই লোহার রড দুটির মধ্যে। এবং আমরা জানি যে কোনো চৌম্বক বলরেখা যদি সমান্তরাল থাকে একই দিকে, তাহলে কিন্তু তারা একে অপরের সঙ্গে বিকর্ষণ করে। এবং আমরা যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছি, তারা কিন্তু রডের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং সেই ম্যাগনেটিক ফিল্ড সমান্তরাল হয়, একে অপরকে বিকর্ষণ করছে। এবং এটিকে তোমরা ভাবতে পারো যেন দুটি দণ্ড চুম্বক তৈরি হচ্ছে ওখানে, যার কিনা সমমেরু কাছাকাছি আছে। সমমেরু কাছাকাছি থাকলে তোমরা জানো যে চুম্বক বিকর্ষণ করে, সেই ঘটনাই এখানে ঘটছে। সরাসরি প্রশ্নোত্তরে দুটো রাউন্ডের শেষে কিন্তু দুর্দান্ত জায়গায় রয়েছি আমরা। টিম এমএন সাহা এবং টিম পিসিরে দুটো টিমই সমান সমান স্কোরে রয়েছে। টিম এমএন সাহা রয়েছে 10 নম্বরে এবং টিম পিসিরে রয়েছে 10 নম্বরে। তাই বাজার রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। মাথায় রেখো, বাজার টেপার পর কিন্তু ভুল উত্তর দিলে -5 হবে। তাই সঠিক উত্তর যদি জানা না থাকে তাহলে কিন্তু বাজার প্রেস করো না। ঠিক আছে, দেখে নিই পরের এক্সপেরিমেন্ট কি আসছে। পরীক্ষার সাজ সরঞ্জাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো প্রশ্নটি আসতে চলেছে কেমিস্ট্রি বা রসায়ন থেকে। তো এই প্রশ্নের জন্য আমাদের কাছে যে সেটআপটা রয়েছে সেটা দেখে নিই। আমাদের কাছে এক পাশে রয়েছে পটাশিয়াম থায়োসালফেট একটি গ্লাসে, আর একটি গ্লাসে আমাদের কাছে রয়েছে বেরিয়াম ক্লোরাইড, এবং মাঝখানে যে বাদামি বর্ণের দ্রবণটি দেখতে পাচ্ছ ফেরিক অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ। আমরা এবার ফেরিক অ্যামোনিয়াম সালফেটের দ্রবণটি নিয়ে দুটি গ্লাসে অল্প অল্প করে যোগ করব। যোগ করা হোক এক্স এবং ওয়াই চিহ্নিত দুটি গ্লাসে। দেখো কি পরিবর্তন ঘটছে। দেখো, এটা কিন্তু সাদা হয়ে গেল এই দ্রবণটি, এবং এই দ্রবণটি কিন্তু গাঢ় বাদামি বর্ণে পরিণত হলো। তো বাজার রাউন্ডে তোমাদের কাছে প্রশ্ন হলো, বড় কাচের পাত্রটি থেকে ফেরিক অ্যামোনিয়াম সালফেট দ্রবণটিকে এক্স এবং ওয়াই চিহ্নিত পাত্রে রাখা বর্ণহীন তরলগুলির মধ্যে ঢালার ফলে যে বর্ণের পরিবর্তন হলো তা থেকে তোমাদের শনাক্ত করতে হবে কোন গ্লাসটিতে রাখা আছে পটাশিয়াম থায়োসায়ানেটের দ্রবণ এবং কোন গ্লাসে রাখা আছে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। বাজার টেপার সময় শুরু হচ্ছে এখন। টিম এমএন শাহ কিন্তু প্রথম বাজার টিপেছে, তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। এক্স পাত্রে আছে বেরিয়াম ক্লোরাইড যেটা, আর ওয়াই পাত্রে আছে পটাশিয়াম থায়োসায়ানাইড। একদমই সঠিক বলেছো। তোমরা কি বিক্রিয়াটি বলতে পারবে? কোনো সমস্যা নয়।
তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়ে যাচ্ছ 10-10টি পয়েন্ট। তবুও আমরা এবার একটু বিক্রিয়াটি দেখে নেব কি ঘটে এবং কেন এই বর্ণ পরিবর্তন হয়। দেখো, ফেরিক অ্যামোনিয়াম সালফেট কিন্তু বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে এবং বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ তৈরি করে। সেই জন্য সাদা যে অদক্ষেপ তৈরি করে সেটি কিন্তু হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। এবং যেটাতে কিনা রয়েছে পটাশিয়াম থায়োসায়ানেট, সেটি কিন্তু বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে বাদামি বর্ণের ফেরিক থায়োসায়ানেট। এই জন্য এটি কিন্তু গাঢ় বাদামি বর্ণে পরিবর্তন হয়। দুর্দান্ত, সঠিক উত্তর পেলে কি ভালোই না লাগে। বাজার রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর এমএন শাহ কিন্তু একদম দুর্দান্তভাবে সঠিকভাবে দিয়েছে, তাই ওদের স্কোর এই মুহূর্তে বেড়ে গেছে। ওদের স্কোর রয়েছে এই মুহূর্তে 20-তে। কিন্তু দেখা যাক বাজার রাউন্ডের শেষ প্রশ্ন কি নির্ধারণ করে, কারণ দুটো টিমের কাছেই কিন্তু সমান সমানে আসার সুযোগ রয়েছে। এই মুহূর্তে পিসি রায় রয়েছে 10 নম্বরে। দেখা যাক পরের প্রশ্ন কি আসে। পরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে বায়োলজি থেকে। এই প্রশ্নটির জন্য আমরা কোনো এক্সপেরিমেন্ট করব না, আমরা একটি রেকর্ডেড ভিডিও দেখে নেব। ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি শৈবালে আচ্ছাদিত জলাশয় রয়েছে এবং শৈবালে আচ্ছাদিত এই জলাশয়ে কিন্তু শৈবাল আচ্ছাদিত থাকার কারণে সমস্ত জীব তার নিচে যা রয়েছে সেগুলো তারা কিন্তু মারা যায়। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ভিডিওটিতে দেখানো ঘটনাটির ব্যাখ্যা কি এবং এর নাম কি? তোমাদের বাজার টেপার সময় শুরু হচ্ছে। টিম এমএন শাহ প্রথমে বাজার টিপেছে, সুতরাং উত্তর দেওয়ার সুযোগ চলে আসছে টিম এমএন শাহর কাছে। তো যে ধরনের সাবান বা ক্ষার জাতীয় পদার্থ পুকুরের জলে বা জলাশয়ে মেশার ফলে অ্যালগাল ব্লুমের সৃষ্টি হচ্ছে, ফলে জলাশয় ভরে যায় মানে সবুজ রঙের শৈবালে, এবং তার নিচে যে মাছ বা অন্যান্য জীবেরা আছে তারা মারা পড়ে। তো এই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং একে কি বলে? অ্যালগাল ব্লুম। একদমই সঠিক উত্তর, এবং তার জন্য টিম এমএন শাহ পেয়ে যাচ্ছে 10-10টি নম্বর। আমরা উত্তরটি এবার একটু বিশদে জেনে নিই। এই ঘটনাটিকে ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম বলে। যেহেতু বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ক্ষেত খামার থেকে ফসফরাস বা নাইট্রোজেন এই জাতীয় পুষ্টি আসে জলাশয়ে, এবং জলাশয়ে কিন্তু অতি পুষ্টির ফলে শৈবালগুলি, যেটা বললে তোমরা, অ্যালগাল ব্লুম ঘটে এবং তার ফলে সূর্যালোক কিন্তু বাধা পায়, ভেতরে আসতে পারে না। তার ফলে ভেতরে অক্সিজেনের অভাব হয় এবং ভেতরের যে প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে তারা কিন্তু একে একে মারা যায়। তো এই ঘটনাটিকে যেরকম বললাম ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম বলে। এই উত্তেজনাটাই বজায় থাকা উচিত। শেষ প্রশ্নে যখন বাজার টেপার কথা বলা হলো, দুটো টিমেরই উত্তেজনা দেখে মনে হচ্ছিল ওরা একই সঙ্গে বাজার প্রেস করেছে, বাট একটুখানি সময়ের পার্থক্য হয়ে যায় এবং টিম এমএন শাহর কাছে চলে আসে সঠিক উত্তর দেওয়ার সুযোগ। তাই এই পর্বে যা দাঁড়ালো, শেষ মুহূর্তে টিম পিসি রায় রয়েছে 10 নম্বরে এবং টিম এমএন শাহ রয়েছে 30 নম্বরে। তাই আজকের এই পর্বের উইনার টিম এমএন শাহ, অর্থাৎ বরানগর মোহন গার্লস হাই স্কুল এইচএস কলকাতা। তোমরা সামনে চলে এসো, তোমরাও সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করব ওদের হাতে সার্টিফিকেটস তুলে দেওয়ার জন্য। অবশ্যই। প্রথমে রানার আপ টিম সৌভিক দেয়াতি, কংগ্রেচুলেশন। সালিম আজিজ গাজী, কংগ্রেচুলেশনস। ধ্রুব সরকার, এবং এবার উইনার টিম অন্বেষা গাঙ্গুলি, কংগ্রেচুলেশন। শর্মিষ্ঠা ঘোষ, মেঘা দাস, কংগ্রেচুলেশন। আমি দুই স্কুলের শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দুটো টিমের জন্যই দূরদর্শনের তরফ থেকে রয়েছে সুন্দর মেমেন্টো।
এবং উইনার টিমের জন্য। খুব সুন্দর একটা পর্ব কাটালাম আমরা, দুর্দান্ত সব এক্সপেরিমেন্টস দেখলাম, তার দুর্দান্ত উত্তরও পেলাম। ফিরে আসবো আগামী সপ্তাহে এইরকমই আরও একটি এপিসোড নিয়ে। তবে যাওয়ার আগে আপনাদের জন্যও থাকবে প্রশ্ন। শিয়ালদা চত্বরে ছিল বাজার ভবন, তাহাতে মেডিকেল স্কুল হইল পত্তন। 1873 পয়লা ডিসেম্বর শিয়ালদা মেডিকেল স্কুল নাম হইল তার। পশ্চাৎকালে লোকে ক্যাম্পবেল স্কুল বলে, ক্যাম্পবেল কলেজ তাহা হইল কালে কালে। এ যুগেও তার কীর্তি অতুলনীয়, কালাজ্বর নিরাময়ে হয়ে আছে স্মরণীয়। শম্ভুনাথ কলেরা টক্সিন খুঁজে পান, কিন্তু শুধু রোগহর চিকিৎসা বিজ্ঞান নয় এর গুণপনার সর্বশেষ কথা। দেশে প্রথম টেস্ট টিউব বেবি জন্মায় যে হেথা। 4টি শিশুর শরীর জোড়া এক দেহে, শল্যকার বিচ্ছেদ করেন বড় স্নেহে। হাসপাতাল ও কলেজ একই অঙ্গে লীন, বলো দেখি কোন সে গর্ব শতাব্দী প্রাচীন। উত্তর পাঠাতে হবে আগামী 7 দিনের মধ্যে নিচের দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হলো ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। মেঘনাথ সাহাই প্রথম অনুভব করেছিলেন যে এই ধরনের একটি সাইক্লোট্রনের প্রয়োজনীয়তা দেশে আছে, কারণ বিভিন্ন রকমের ইউজফুল পারপাসে এটা ইউজ হয়। যেমন নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট তো আছেই, যেখানে বিভিন্ন স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মেটেরিয়াল এইগুলো দেখা হয় এবং এই ব্যাপারে রিসার্চ করা হয়। এছাড়া মেটেরিয়াল সায়েন্স রিসার্চ করা হয়, যে মেটেরিয়াল বিভিন্ন জায়গায় কাজে লাগে, ধরুন রিঅ্যাক্টারে কাজে লাগছে, স্পেসেতে কাজে লাগছে। আমাদের এই সাইক্লোট্রনের বিম দিয়ে আমরা ইভেন স্পেস প্রোগ্রামেও আমাদের কাছে বিভিন্ন মেটেরিয়াল আসে এবং সেগুলো আমরা ইরেডিয়েট করে তার বিভিন্ন স্ট্রাকচার আমরা পাঠাই ওনাদের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 1940 সাল নাগাদ ডক্টর বিডি নাগচৌধুরী বিদেশে যখন কাজ করেছিলেন, ইও লরেন্স যিনি অ্যাকচুয়ালি সাইক্লোট্রনের ইনভেন্ট করেছিলেন, ওনার সঙ্গে কাজ করার পরে ওইখান থেকে উনি প্রথম কনসেপ্ট নিয়ে আসেন যে দেশে একটা সাইক্লোট্রন তৈরি করা হবে, যেটা মেঘনাথ শাহ প্রথম করেছিলেন। এবং মেঘনাথ শাহ ছাত্র হিসেবে বিডি নাগচৌধুরী এই ব্যাপার প্রচুর কম্পোনেন্ট এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এইখানে প্রথম সায়েন্স কলেজে একটি মেঘনাথ সাহা ছোট সাইক্লোট্রন অ্যাজ এ প্রুফ অফ প্রিন্সিপাল তৈরি করে। আমাদের ভিসিসি এই ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার ইন্ডিয়ার প্রথম সাইক্লোট্রন K130, এই সাইক্লোট্রনটার নাম, এই রুম টেম্পারেচার সাইক্লোট্রনটা প্রথম কমিশনিং হয় 1977 সালে। তখন থেকে বিম দেওয়া শুরু হয়, বিভিন্ন টাইপের বিম এখানে অ্যাক্সিলারেশন করা হয় এবং সেই বিমগুলো এই লাস্ট মোর দ্যান 45 বছর, 45 ইয়ার্সের বেশি এই বিম বিভিন্ন এক্সপেরিমেন্টে, নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রিসার্চাররা, স্টুডেন্ট, রিসার্চার, ফ্যাকাল্টি এরা এসে এই বিম ইউজ করে। এছাড়া আমাদের তারপরে সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন, যেটা আরও হাই এনার্জি, এখান থেকে হাই এনার্জি বিম অ্যাক্সিলারেট করা হয় এবং এখনও পর্যন্ত দেশের সবচেয়ে হাইয়েস্ট এনার্জি আমরা 30 MeV পার নিউক্লিয়ন, অর্থাৎ সেখানে নাইট্রোজেন বিম আমরা অ্যাক্সিলারেট করেছি 30 MeV, তার মানে 420 MeV নাইট্রোজেন বিম, নিয়ন বিম 440 MeV, অর্থাৎ 30 MeV পার নিউক্লিয়ন এনার্জি। এটা দেশের কিন্তু এখনও পর্যন্ত কারেন্টলি দিস ইজ দ্য হাইয়েস্ট এনার্জি অ্যাভেলেবেল ইন্ডিয়াতে। এছাড়া আমাদের আরেকটা মেডিকেল সাইক্লোট্রন আছে, যেটা এইখান থেকে বিধাননগর ক্যাম্পাস থেকে অ্যারাউন্ড 20-25 কিলোমিটার দূরে চকগড়িয়াতে, যেখানে মেডিকেল সাইক্লোট্রন থেকে আমরা
বিভিন্ন রেডিও আইসোটোপ প্রডিউস করি। এই রেডিও আইসোটোপগুলো হসপিটালে বিভিন্ন ক্যান্সার ডায়াগনস্টিক অথবা ক্যান্সার থেরাপির জন্য ব্যবহৃত হয়। যেমন বিভিন্ন রেডিও আইসোটোপের মধ্যে একটা দুটো নাম বলছি, যেটা হচ্ছে এফডিজি, ওয়াইডলি ইউজড, বিভিন্ন হসপিটাল নেয় প্রতিদিন, কমার্শিয়ালি অ্যাভেলেবেল ফ্রম ভিইসিসি, ব্রিট। অ্যাকচুয়ালি ব্রিট আমাদের আনাদার ইন্ডাস্ট্রিয়াল আর্ম, তারা বিক্রি করে বিভিন্ন হসপিটালকে অ্যাফোর্ডেবল কস্টে। এছাড়া আরও কিছু গ্যালিয়াম 68, তারপরে হচ্ছে আয়োডিন 123 আমরা তৈরি করেছি। এছাড়া থ্যালিয়াম 201, এই সমস্ত রেডিও আইসোটোপ আমরা তৈরি করেছি। লেড 203, এছাড়া হচ্ছে কপার 64 আমরা সাইক্লোট্রন থেকে তৈরি করেছি, যদিও এটা রিঅ্যাক্টর থেকেও হয়, আমরা সাইক্লোট্রন থেকে তৈরি করেছি। এছাড়া মলি 100 থেকে টেকনিসিয়াম 99M তৈরি করেছি। সো বিভিন্ন রেডিও আইসোটোপ আমরা তৈরি করে বিভিন্ন হসপিটালে আমাদের দেওয়া হয়। আমি মনে করি যে ছাত্রছাত্রীরা যাতে বেসিক সায়েন্সের দিকেও মন দেয় এবং বেসিক সায়েন্সে যে ভালো ভবিষ্যৎ আছে, এবং আজকালকার দিনে অ্যাটমিক এনার্জি বা বিভিন্ন ভারতের মধ্যে বিভিন্ন সংস্থাতে যথেষ্ট ভালো রকমের উপার্জন করা সম্ভব, এবং এই সায়েন্টিফিক লাইনে এসেও এই ব্যাপারে আমি ছাত্রছাত্রীদের বেসিক সায়েন্সের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যে আমি অনুরোধ করছি। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শুদ্ধ সত্য মিশ্র, হরিশচন্দ্রপুর, মালদা থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।